সার্বভৌমত্বের প্রশ্নে একাত্তর রাজনৈতিক দলগুলো মজবুত আছে জুলাই বিপ্লবের ঐক্য বললেন প্রধান উপদেষ্টা। ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি। যেভাবে আপনারা এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। পলাতক স্বৈরাচারের মতো ক্ষমতা নয়, দেশ পরিচালনার সুযোগ চায় বিএনপি বললেন তারেক রহমান। লক্ষ্য অর্জনে ধৈর্য ধরার আহ্বান। ফিরছে পুরনো শিক্ষাক্রম, মাধ্যমিকে বাংলা ইংরেজিতে সংযোজন বিয়োজন হচ্ছে প্রবন্ধ ও কবিতা, থাকছে জুলাই গণ অভ্যুত্থানও। আলু বীজ ও সারের চড়া দামে বিপাকে মুন্সিগঞ্জের চাষিরা। বীজ বিক্রি হচ্ছে 3 গুণ পর্যন্ত বেশিতে, কারসাজি দেখছে কৃষি বিভাগ। এবং প্রথম টি-20তে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড। এবারও লক্ষ্য হোয়াইট ওয়াশ, ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আইরিশদের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে আছি আমি তানজিয়া জুথি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, জাতীয় ঐক্যের ডাক দিয়েছে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন নেতারা। বিএনপি নির্বাচনে গুরুত্ব উপস্থাপন করলেও আন্তর্জাতিক মহলে মিত্র দেশের সঙ্গে বন্ধুত্বের তাগিদ দিয়েছে জামায়াত। এম এ আজিমের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আসেন দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল জানান, স্বাধীনতা সার্বভৌমত্বে কোনো ছাড় নয়। রাজনৈতিক দলগুলোর প্রস্তাবে গঠন হতে পারে জাতীয় কাউন্সিল। এটা প্রস্তাব আকারে এসছে যে আমরা যে গোটা জাতি এই যে ভারতের অপপ্রচারণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছি, এই জন্য আমরা সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা, সবাই মিলে একটা পলিটিক্যাল কাউন্সিল করতে পারি কিনা, এমনকি নিরাপত্তা কাউন্সিল করতে পারি কিনা, এই ধরনের প্রস্তাব আনা হয়েছে। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। পরশক্তি দমন ও শক্তিশালী রাষ্ট্র গঠনে নির্বাচিত সরকারের গুরুত্ব তুলে ধরেন বিএনপি নেতারা। নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। মিত্র দেশগুলোর সাথে বন্ধুত্ব বাড়িয়ে অপপ্রচারকারী ও স্বাধীনতায় আঘাতকারী দেশগুলোর সাথে মোকাবিলার আহ্বান জানান জামাত ইসলাম ও গণ অধিকার পরিষদ। পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী, আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। যদি ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়, সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে। যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায়, তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র, তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে। দলগুলোর মধ্য থেকে জাতীয় ঐক্যের প্রকাশ ও জাতির একাত্মতা প্রকাশে নির্ধারিত দিবস ও সমাবেশের প্রস্তাব দিয়েছে অনেকে। ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায়, তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায়, ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে। ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি, আমাদের দেশের সকল মানুষের, সকল ধর্মের, জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে। শীঘ্রই প্রধান উপদেষ্টার দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে সিদ্ধান্ত জানানোর দাবিও তোলেন রাজনৈতিক নেতারা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। জুলাই বিপ্লবের পর ঐক্য মজবুত আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, মজবুত ঐক্যটি জনগণকে জানিয়ে দিলাম। ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিলেন তিনি। বলেন, তারা মনে করছে আমরা ঠান্ডা হয়ে গেছি। ঠান্ডা আমরা হই নাই, রক্তের দাগ এখনো শুকায় নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি আরো বলেন, যত অপপ্রচার হোক, আমরা শক্তিমান জাতি, আমরা লড়াই করব। আহ্বান জানিয়েছি এই জন্য, অগাস্টের 5 তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল,
সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই, কোনো ফাটল ধরে নাই। সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য এটা করেছে। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসি নাই। যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। কাজে আমরা সেই শক্তিমান জাতি, আমরা লড়াই করব। নানা মত, নানা পথ এগুলো থাকবে, এটা যে কোনো জাতির মধ্যে থাকবে, কিন্তু এই বিষয়ে কোনো রকমের মতভেদ আমাদের নাই। এই 5ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে। আমাদের ঐক্য ছিনিয়ে নিতে পারবে না কেউ, আমাদের স্বাধীনতার থেকে আমাদেরকে বঞ্চিত করতে পারবে না। ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তাদেরও এ সম্পর্ক চাইতে হবে বলে মন্তব্য করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। গত 5 অগস্টের পর বাংলাদেশে বেশি হত্যাকাণ্ড হয়েছে বলে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সঠিক নয় বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাই কমিশনার সারা কুককে ডেকে এ বিষয়ে প্রকৃত সত্য তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনা জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে, ভারতের পর এমন মিথ্যাচারে নেমেছে যুক্তরাজ্যের সংসদ সদস্যরাও। হাউস অব কমন্সে এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে দেশটির সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ছায়ামন্ত্রী প্রীতি প্যাটেল সহ আরো কয়েকজন আইন প্রণেতা। তাদের এমন মন্তব্যে ক্ষুব্ধ ঢাকা। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে ডেকে এ বিষয়ে প্রকৃত সত্য তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, গত 5 আগস্টের পর দেশে বেশি হত্যাকাণ্ড হয়েছে বলে ব্রিটিশ পার্লামেন্টে যে তথ্য তুলে ধরা হয়েছে তা সম্পূর্ণ গুজব এবং মিথ্যা। 5 আগস্টের আগের কথা বলা হয়েছে মোট 280 জন, আর মোট সংখ্যা 1000-এর বেশি। আমি বলেছি যে বিষয়টা মোটেই তা না। 5 আগস্ট অথবা তারও আগে অন্তত 1500 ছেলে মেয়ে মারা গেছে, নিহত হয়েছে তারা, এবং তার মধ্যে 780 জনের তো আমরা একেবারে বাই নেম আইডেন্টিফিকেশন সহ জানি। বাকি অনেকের পরিচিতি এখনো নিশ্চিন্ত করা যায়নি, কিন্তু ডেড বডি পাওয়া গেছে এবং তারা মারা গেছে এর আগে, এতে কোনো সন্দেহ নেই। আর এরপরে স্ট্রে ঘটনা 2-4টা যদি ঘটে থাকে সেটা ঘটে থাকতে পারে, কিন্তু যেভাবে এটাকে পোর্ট্রে করা হয়েছে এটা সঠিক নয়, একেবারেই সঠিক নয়। বরং দুঃখজনক যে এখানে এত বড় একটা ঘটনা যে ঘটেছে সেটার কোনো উল্লেখ নেই। তাদের রিপোর্টে সেটার কোনো উল্লেখ নেই যে এখানে বিপুল সংখ্যক ছেলে মেয়েকে রাস্তাঘাটে গুলি করে মারা হয়েছে। সেখানে কিছু মিসইনফরমেশন আছে, এটা আমি হাই কমিশনারকে জানিয়েছি। আমি বলেছি যে তারা অনেকটাই যে চারদিকে যে তথ্যের একটা ওই প্রবাহ চলছে, তারা সেটা থেকেই মনে হয় যেন তারা নিয়েছেন তথ্য। এদিকে আগামী 10 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক একদিন এগিয়ে 9 ডিসেম্বর হতে পারেও বলে জানান উপদেষ্টা। আমি তাকে জাস্ট রিকোয়েস্ট করেছি, আসো দেখা করি, আমি আমাদের অবস্থাটা তাকে বোঝানোর জন্য। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দিল্লির সাথে ভালো সম্পর্ক রাখতে চায় ঢাকা, তাদেরকেও সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। পলাতক স্বৈরাচারের মতো ক্ষমতা নয়, দেশ পরিচালনা করতে চায় বিএনপি। চট্টগ্রামে আয়োজিত বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সব ষড়যন্ত্র মোকাবেলা করে লক্ষ্যে পৌঁছতে ধৈর্য ধরার আহ্বানও জানান তিনি। সাইফুল রিপনের প্রতিবেদন। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার চট্টগ্রাম বিভাগীয় আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি 31 দফা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে প্রয়োজনীয় নানা দিক নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখন দলের একজন কর্মী হিসেবে, দলের একজন নেতা হিসেবে আপনাকে এটি নিয়ে যেতে হবে, মানুষের দ্বারে দ্বারে নিয়ে যেতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ক্ষমতা নয়, দেশ পরিচালনার দায়িত্ব চায় বিএনপি। তার জন্য প্রয়োজন জনগণের আস্থা ধরে রাখা। কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনাদের সহকর্মী হিসেবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি, ক্ষমতা দখল করে ক্ষমতায় ছিল। আমরা দেশ পরিচালনার সুযোগ পেতে চাই জনগণের সমর্থন নিয়ে, এবং সেই জন্যই দেশ পরিচালনার যদি সুযোগ পেতে চান, দেশ পরিচালনা যদি করতে চান, তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে, নিজের প্রতি মানুষের সেই সমর্থন, আস্থা অর্জন করতে হবে। আস্থা নষ্ট হয়
এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। ষড়যন্ত্র মোকাবেলা করে বিজয়ী হতে হলে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর রাস্তায় এগুলো চিন্তা করুন আপনারা। বহু ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যর পরিচয় দিতে হবে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদের আচরণ সেরকম হতে হবে। বিএনপি জনগণের সাথে আছে, জনগণের সাথেই থাকবে দাবি করেন তারেক রহমান। আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব, কারণ জনগণই রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগের পরপরই ময়মনসিংহের সাধারণ মানুষের ক্ষোভের আগুনে পড়ে আওয়ামী লীগ নেতাদের বেশ কিছু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। তবে সে সময়ে শুরু হওয়া লুটপাট 4 মাসেও পুরোটা থামেনি। তাই সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনতে লুটপাট, অরাজকতা বন্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে পুলিশ ও বিএনপি নেতারা। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন টুম্পা আফরোজ। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ত্যাগ করলে ওই দিন বিকেলে ময়মনসিংহের মুক্তাগাছার ঘোগা ইউনিয়নে 15টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট হয়। ভয়ে গা ঢাকা দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে সরকার পতনের 4 মাসেও বন্ধ হয়নি লুটপাট। ফের 24 নভেম্বর ভোররাতে খাগড়জানা গ্রামের ইটভাটায় হামলা, ভাঙচুর করে চালানো হয় লুটপাট। এতে অংশ নেন অন্তত 3 শতাধিক মানুষ। এ সময় লুট করা হয় নানা সরঞ্জামাদি। 600 মানুষ হবো, কমের পক্ষ। এগুলো মিশিং আছিল, পরে খলার যত ভারী ভারী জিনিস আছে, কোনো জিনিস থইছে না। গাড়ির মধ্যে রান্দাও ধরছে, রান্দাও ধইরা এখানে আপনার পরে এখান থেকে লুটপাট করছে। 10টা গরু নিয়ে আছে, এনেকা 500 লোক আছিল। আইয়া আনে দেখুন বাইরি টেরিয়া সব বাইরেছে, বাইরে ভাঙিয়ে ভাঙচুর কইরা পড়ে গেছে। বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ফের লুটপাট হওয়ায় পথে বসার উপক্রম হয়েছে পরিবারগুলোর। টিকে থাকতে সরকারের সহযোগিতা চান তারা। 15 লাখ টাকা চাঁদা চাইছে, তারপরে মারধর করছে ম্যানেজারে। মারধর কইরা কাগজপাতি, ফাইল টাইল যা আছিল অফিসের ভিতরে সব নিয়ে গেছে। 5 থেকে পরে তো আমাদের বাড়িতে অনেক হামলা হচ্ছে। এর আগে ওই যে শনিবারে বাইরে হয়ে গেছে বাসা, আবার যে কালকে আমনেরি করছে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি লুটপাটের সঙ্গে জড়িত থাকে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এই গুটি কয়েক বিপদগামী দুষ্কৃতিকারীর জন্য পুরো দল প্রশ্নবিদ্ধ হতে পারে না। এই জন্য আমরা এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছি। দখলদারিত্বের কোনো রাজনৈতিক পরিচয় নেই জানিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান রেঞ্জ ডিআইজি। দখলদারিত্ব তাদের কোনো রাজনৈতিক চরিত্র বা রাজনৈতিক পরিচয় নাই। আমরা সেই পরিচয়ে তাদেরকে পরিচয় দিতে চাই না। যদি এরকম দখলদারিত্বের বিষয়ে আমাদের কাছে যে সমস্ত তথ্য আসছে, আমরা যথারীতি মামলা নিচ্ছি, সেটা যে দলেরই হোক না কেন। এসব ঘটনায় মুক্তাগাছা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লেবুকে হুকুমের আসামি করে 48 জনের নাম সহ অজ্ঞাত 40 জনের নামে অভিযোগ দিলে সত্যতা পায় পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি। নির্বাচনী রোড ম্যাপ নিয়ে কাজ করছে কমিশন, জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, নির্বাচন সুষ্ঠু করতে যেসব ঘাটতি আছে তার সমাধান করা হবে। আর নির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় আইন সক্ষমতা ইসির আছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এজন্য প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন তিনি। শিউলি রায় রিপোর্টস। অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম দায়িত্ব সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এরই অংশ হিসেবে কাজ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও নির্বাচন কমিশন।
এরই অংশ হিসেবে আগারগাঁও নির্বাচন ভবনে প্রথমবার বৈঠকে বসে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এবং ইসির এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে নতুন কমিশন। এই সময় প্রার্থীদের যোগ্যতা, মনোনয়ন, ভোটাধিকার নিশ্চিত, মাঠ প্রশাসনের আচরণ, ভোটার তালিকা হালনাগাদ সহ নানা বিষয়ে আলোচনা হয়। এই সব বিষয়ে কারো কোনো মত পার্থক্য নেই বলেও জানান সংস্কার কমিশনের প্রধান। মনোনয়নপত্র করার ব্যাপারে, চূড়ান্ত করার ব্যাপারে সিদ্ধান্ত কার হওয়া উচিত, তারপরে আদালতের কি ভূমিকা থাকবে এখানে, হলফনামা, তারপরে না ভোট, সীমানা পুনর্নির্ধারণ, পোস্টাল ব্যালট, প্রবাসী ব্যালট, তারপরে ওই যে ভোটার তালিকা ইত্যাদি, ওই যতটুকু নির্বাচনী অপরাধ, যতগুলো বিষয় নির্বাচন সংক্রান্ত, এনআইডি, তারপরে অনুপস্থিত ভোটার, এগুলো সবগুলো বিষয় আমাদের আলোচনা হয়েছে, মত বিনিময়। আর নির্বাচন কমিশনার মোহাম্মদ সালাউল্লাহ জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য রোডম্যাপ প্রণয়ন সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা যে রোডম্যাপ যেটা চাচ্ছেন যে কয় তারিখে কি ঘোষণা করবেন না, এই ধরনের আলোচনা এখন হয়। আমরা কাজ শুরু করেছি, কাজ করছি ইতিমধ্যে। নির্বাচন সুষ্ঠু করতে আগামীতেও আরো আলোচনা হবে বলেও জানান নির্বাচন কমিশনার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন শিক্ষাক্রম বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে নবম দশম শ্রেণীতে 2012 সালের শিক্ষাক্রমে ফিরে যাচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্য বইয়েও বিভিন্ন প্রবন্ধ ও কবিতা সংযোজন বিয়োজন হচ্ছে। নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। কেমন হচ্ছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঠ্য বই ও কারিকুলাম? জেটাই মামুনের ক্যামেরায় বিস্তারিত এনআই নাহিদের রিপোর্টের আজ থাকছে দ্বিতীয় পর্ব। নতুন শ্রেণীতে উত্তীর্ণ হতে স্কুলগুলোতে শিক্ষার্থীরা ব্যস্ত বার্ষিক পরীক্ষা দিতে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর কিছু কিছু বিষয়ে করা হচ্ছে সংযোজন বিয়োজন। এদিকে তাদের জন্য 2012 সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই পরিমার্জন করে ছাপানো হচ্ছে। এখন আসা যাক কি পরিবর্তন আসছে পাঠ্য বইয়ে। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে বাদ যাচ্ছে 7টি গদ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা, জহির রায়হানের বাঁধ, মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি, কবির চৌধুরীর পয়লা বৈশাখ, সেলিনা হোসেনের রক্তে ভেজা 21, হুমায়ুন আহমেদের নিয়তি, ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের তথ্য প্রযুক্তি। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে যুক্ত গদ্যগুলো হচ্ছে জহির রায়হানের 21-এর গল্প, জুলাই বিপ্লবের উপর লেখা আমাদের নতুন গৌরবগাথা। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইতে বাদ যাওয়া 4টি কবিতা, কাজী নজরুল ইসলামের আজ সৃষ্টি সুখের উল্লাসে, সৈয়দ শামসুল হকের আমার পরিচয়, নির্মলেন্দু গুণের স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো, কামাল চৌধুরীর সাহসী জননী বাংলা। নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠ থেকে বাদ যাচ্ছে সেলিনা হোসেনের কাকতারুয়া উপন্যাসটি। আর নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠে যুক্ত হচ্ছে হুমায়ুন আহমেদের 1971 উপন্যাসটি। নবম দশম শ্রেণীর ইংরেজি বই থেকে বাদ যাচ্ছে ইউনিট 1 হিসেবে থাকা ফাদার অব দ্য নেশন। নবম দশম শ্রেণীর ইংরেজি বইতে নতুন যুক্ত হচ্ছে সেন্স অফ সেলফ, লোনলিনেস, জুলাই বিপ্লবের উপর লেখা গ্রাফিতি অধ্যায়। শুধু নবম দশম শ্রেণী নয়, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বাংলা ও ইংরেজি পাঠ্য বইও বিভিন্ন প্রবন্ধ ও কবিতা সংযোজন বিয়োজন হচ্ছে। নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। নবম দশম শ্রেণীতে পুরনো কারিকুলামে ফিরে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে এ অধ্যক্ষ জানান, পুরনো কারিকুলামে পাঠদানে প্রস্তুত শিক্ষকরা। একটা বই যখন যথাসময় স্টুডেন্টদের হাতে যাবে, স্টুডেন্ট যখন এটা শিখতে পারবে। আরেকটা আপনি যেটা বলছেন যে আমরা সবসময় চিন্তা করি ইতিহাসকে সামনে রেখে এগিয়ে যাওয়া, স্টুডেন্ট যখন তার নির্দিষ্ট সময় বইটা হাতে পায় সে কিন্তু এগিয়ে যেতে পারে। সময় পার হয়ে গেলে তার মধ্যে একটা হতাশা তৈরি হয়। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান জানান, ইতিহাসে যার যে ভূমিকা সেটাই নির্মোহ ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে পাঠ্য বইয়ে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ইতিহাস বিষয়ক পাঠ্যপুস্তকে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত বিষয়বস্তু স্থান পেয়েছে। থাকছে জুলাই গণ অভ্যুত্থানের বিষয়বস্তু। ইতিহাস ভিত্তিক যে ঘটনাগুলি, বিশেষ করে মুক্তিযুদ্ধের যারা অবদান রেখেছেন, কিংবা আমাদের ইতিহাসে যারা শেরেবাংলা একে ফজলুল হক, মৌলানা ভাসানী, জিয়াউর রহমান, তারপরে আমাদের তাজউদ্দিন আহমেদ, তাদের ভূমিকাটা ওইভাবে আগের বইগুলোতে ছিল না।
পাঠ্য বই বিতরণের 25 দিন বাকি থাকলেও এখনও নবম শ্রেণীর দরপত্র আহ্বান করা হয়নি। ফলে বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেয়া নিয়ে অনিশ্চয়তা থাকছেই, জানায় এনসিটিভি। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়ছে শীতের তীব্রতা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। শাকিল, জনজীবনে আসলে শীতের প্রভাব কেমন পড়েছে বা কেমন দেখছেন জানাবেন আমাদের দর্শককে। ধন্যবাদ জ্যোতি। একটু জানাতে চাই যে উত্তরের জেলা ঠাকুরগাঁও, এই জেলায় প্রতি বছরের মতো এবছরও কুয়াশা অর্থাৎ শীত আগে ভাগেই পড়েছে। আমরা লক্ষ্য করছি যে গত দুদিন ধরে, গতকালকে থেকে আজ পর্যন্ত যে ঠাকুরগাঁও জেলা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। এটা বলতে গেলে একটি মৃদু শৈত্যপ্রবাহ যাচ্ছে ঠাকুরগাঁওয়ের উপর দিয়ে, এবং এই প্রচন্ড শীত থাকার কারণে এখানে ঠান্ডার প্রকট আকার ধারণ করেছে এবং সবচেয়ে কষ্টে পড়েছে ছিন্নমূলের লোকজন। এবং আমরা লক্ষ্য করেছি যারা দিনমজুর আছে তাদের আয় রোজগারও অনেকাংশে কমে গেছে। এবং আজকে এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস। ঠাকুরগাঁও আবহাওয়া অফিস না থাকলেও এখানকার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে তারা প্রতিদিন তাদের তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্র দিয়ে তাপমাত্রা রেকর্ড করে থাকেন। তো আমরা এখানকার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমাদেরকে তেমনটি জানিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন একজন রিক্সা চালক। একটু জানবো যে কেমন ঠান্ডা অনুভূত হচ্ছে আপনার কাছে। এখন আজকে শীতকালে দিনের চেয়ে আজকে শীত বেশি। এখন শীতের মধ্যে কাস্টমার নাই, লোকজনও নাই, কামাই কম হইতেছে, এই সমস্যা। আর এই সমস্যা যদি আপনি যেমনটি জানছিলেন যে তিনিও জানাচ্ছিলেন যে তাদের কমে গেছে। আমরা জেলা প্রশাসনের আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শীত মোকাবেলায় তারা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন। এই ছিল ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ অবস্থা। আমাদের সহকর্মী শাকিল আহমেদ যুক্ত ছিলেন ঠাকুরগাঁও থেকে। মুন্সিগঞ্জের হিমাগার থেকে আসা 64 টাকা কেজি আলু হাত বদল হয়ে খুচরা বাজারে বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। আবার নতুন আলু আবাদে বীজের দাম গেল বছরের চেয়ে 3 গুণ বেশি গুনতে হচ্ছে কৃষকদের। বেড়েছে সারের দামও। সুমিত সরকার সুমনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জ বাংলাদেশে আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা। এ জেলায় আছে 58টি হিমাগার, যেখানে মজুদ আছে 31,000 মেট্রিক টন আলু। তবুও সংকট দেখিয়ে মজুতদারদের সিন্ডিকেট আলু বিক্রি করছে 64 টাকায়, যা খুচরা বাজারে এসে আরো বেড়ে যাচ্ছে। বর্তমানে কাঁচা বাজার আছে 3,000, 3100 আলু বুঝা, আর আমরা এসোডিং কইরা আমরা 63 টাকা বেশি কিনা পরে 80 টাকা আর ব্যস্ত আছি 75 টাকা। এদিকে বেড়েছে আলু বীজের দামও। গত বছরের চেয়ে হল্যান্ডের বীজ আলু এবার বিক্রি হচ্ছে 3 গুণ বেশি দামে। হিমাগারে সংরক্ষিত বীজ আলুর 50 কেজির বস্তার দামও বেড়ে হয়েছে দ্বিগুণ। মরার ওপর খাড়ার ঘা হয়ে যুক্ত হচ্ছে সারের বাড়তি দাম। সব মিলিয়ে চরম ভোগান্তিতে কৃষক। আলু ছিল বাক্স আলু 9,500, এবার হইল 26,500। সার ছিল গেল বছর লালডা 1,000, এবার হইল 1,150 টাকা। সাদাটা এটা ছিল 1,100 টাকা, এবারকার 1,300 টাকা। গতবার বিছুন আলু কিনছিলাম 2,200 টাকা, এবারকার 5,000 টাকা বিছুন আলু। এবি কোম্পানি বেচতেছি 12,000 টাকা, আর আলবাস্টন রুসেট বেচতেছি 15,500 টাকা। কেজি ইউরিয়া 1,350 টাকা, টিএসপি 1,350 টাকা, এমওপি 1,000 টাকা, আর ডিএপি 1,050 টাকা। অতিরিক্ত 30-40% আলুর আবাদ বাড়াতে যেই চাহিদাটা বাড়ছে, সারেরও চাহিদা বাড়ছে, বীজেরও চাহিদা বাড়ছে, যার কারণে আমরা বীজও কৃষক ঠিকমতো পাচ্ছে না, সারও ঠিকমতো পাচ্ছে না। এদিকে অবশ্য গদবাধা যুক্তি আউড়ে যাচ্ছে কৃষি দপ্তর। তাদের চোখে জেলায় খাবার ও বীজ আলুর কোনো সংকট নেই, আর ডিলারদের ওপর দায় চাপিয়ে পাশ কাটাচ্ছে ভোক্তা অধিকার। আমার জেলার সর্বোচ্চ চাহিদা হলো 70,000 মেট্রিক টন। তার মানে আমাদের যে বীজ আলুর দরকার তার থেকে অনেক বেশি কিন্তু এখানে ছিল, এবং কোল্ড স্টোরে এখন পর্যন্ত 31,000 টনের বেশি মজুদ আছে। হল্যান্ড থেকে যে আমদানিকৃত যে বাক্স বীজ যেটা আসে, এটার আসলে ওরকম নির্ধারিত কোনো দাম নেই। দেখা যায় যে এটা একজন আমদানিকারক বিদেশ থেকে নিয়ে আসেন, তার কাছ থেকে আবার ডিলারদের কাছে যায়, ডিলারের কাছ থেকে সাব ডিলারের কাছে যায় বা খুচরা দোকানদারের কাছে যায়। বারবার হাত বদল হওয়ার কারণে অনেক সময় এই বীজ আলুর দামটা বৃদ্ধি পায়।
দেশে আলুর উৎপাদন সচল রাখতে ও জনগণের চাহিদা পূরণ করতে আলুর বীজ, সারের মূল্য ও আলুর দামের দিকে সরকার নজর দেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহল, ভোক্তা ও কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কৃষি প্রধান জেলা নড়াইলে আবাদ বাড়ছে চুইঝালের। এ জেলার মাটি চুইঝাল চাষের জন্য বেশ উপযোগী। চাষে পরিশ্রম তুলনামূলক কম ও রোগ বালাই প্রায় নেই বললেই চলে। বাড়ির আঙিনা বা বাগানে সহজেই চাষ করা যায় সাথী ফসল হিসেবে। এ কারণে কৃষকরা, বিশেষ করে নারীরা, ঝুঁকছেন চুইঝাল চাষে। সহকর্মী শরীফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভোজন রসিক বাঙালির বিশেষ পছন্দ চুইঝাল। যে কোনো মাংসের সঙ্গে কয়েক টুকরো চুইঝাল স্বাদ বাড়িয়ে দেয় কয়েক গুণ। তাই তো দিন দিন বাড়ছে চাহিদা। সম্প্রতি কৃষিপ্রধান জেলা নড়াইলে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে চুইঝাল চাষ। ভৌগোলিক কারণে এ জেলার মাটি চুইঝাল চাষের জন্য উপযোগী। এতে পরিশ্রম কম, রোগবালাই নেই বললেই চলে। বাড়ির আঙিনা বা বাগানে সাথী ফসল হিসেবে সহজেই চাষ করা সম্ভব। এ কারণে চুইঝাল চাষে ঝুঁকেছেন স্থানীয় কৃষকরা। শখের বসে একটা চৈর পড়েনে আমার বাগানে রোপণ করার পরে সেই গাছটা আমি প্রথম 5,000 টাকা বিক্রি করি। কম বেশি চুই গাছ লাগাই চাষ করেছে। এখন আমরা খাই, পাশাপাশি বিক্রি করে আমরা টাকা ইনকামের পথ করেছি আর কি। আমরা লাভবান হওয়ার পরে আমরা এখান থেকে আমরা কোনো জায়গায় যাই না, আমরা এখান থেকেই বিক্রি করে মোটামুটি আমরা এখানে কোনো ব্যাপারী পাত্র সব এসে এখান থেকে নিয়ে যায়, আমরা তাতে লাভবান হতে হয়। আগে তো ধান পাতার চাষ করা হতো, এখন বর্তমান চুইঝালের চাষ করা হচ্ছে, এতে লোকের উন্নতি হচ্ছে। এটা আসলে পরিচর্যার কিছু না, রেখে দিলেই স্বল্প পরিসরে স্বল্প পরিশ্রমে অনেক মূল্য পাওয়া যায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চুইঝালের আবাদে নড়াইলের অবস্থান চতুর্থ। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের পর নড়াইলের 3 উপজেলায় চুইঝাল চাষ হয়। এর মধ্যে কালিয়া উপজেলায় আবাদ সবচেয়ে বেশি। বর্তমানে 7,500 পরিবার চুইঝাল চাষে সরাসরি সম্পৃক্ত। 2022-23 অর্থবছরে 12 হেক্টর জমিতে 30 টন চুইঝাল উৎপাদন হয়েছে, যা আগের বছর ছিল 25 টন। এখন প্রতি বছরই বাড়ছে উৎপাদন। বাড়ির পাশে সহজেই চাষ করা যায় বলে চুইঝাল আবাদে নারীরা অগ্রণী ভূমিকা রাখছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। পুষ্টিকর, সুস্বাদু এবং বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ায় নড়াইলে চুইঝালের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা বসতবাড়ি এবং মাঠ সর্বত্রই যেহেতু চাষ করা যায় এবং অন্য গাছকে আশ্রয় করে যেহেতু এটা বেঁচে থাকে, সুতরাং বিভিন্ন অফলা গাছে চুইঝালের আবাদ করা সম্ভব হচ্ছে। স্থানীয়রা জানান, ধানের চেয়ে চুইঝাল চাষে তারা বেশি লাভবান হচ্ছেন, যা তাদের জীবনে উন্মোচন করেছে নতুন আশা আর সমৃদ্ধির দ্বার। নিউজ ডেস্ক, দেশ টিভি। 10 বিঘা জমিতে ভেজাল ব্রি 39 জাতের ধান আবাদ করে সর্বশান্ত নাটোর গুরুদাসপুরের কৃষক শফিকুল ইসলাম। অন্য চাষিরা ধান ঘরে তুললেও তার ক্ষেতের ধান এখনো কাঁচা আর বেশিরভাগই চিটা। নলডাঙ্গায়ও এমন প্রতারণার শিকার হয়েছেন হাফিজুল জাহিদ সহ আরো 6 কৃষক। সহকর্মী তারিকুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন আপন উপু। ধান শাক চিঠি হাজা ফুলতিছে, এখন সামনে হলে রসুন শস্য আবাদ এই আবাদও করতে পারতেছি না। আমরা এখন সুরগাঠি বিচার চাই। এভাবেই চোখের জলে ক্ষোভ প্রকাশ করেন ভেজাল ব্রি 39 জাতের ধান বীজ কিনে প্রতারণার শিকার শফিকুলের বাবা মোজাহার আলী। নাটোরের গুরুদাসপুর চাঁচকৈর বাজারের রহমান বীজ ভান্ডার থেকে 52 কেজি ব্রি 39 জাতের ধান বীজ কিনেছিলেন কৃষক শফিকুল ইসলাম। 10 বিঘা জমিতে সেই ধান আবাদ করে এখন দিশেহারা তিনি। অন্য চাষিরা ফসল ঘরে তুললেও শফিকুলের ধান বেশিরভাগই হয়ে গেছে চিটা। চা রোপণ করার পর ধান লাগাই দিয়েছি 10 বিঘা ধানের এখন এমন অবস্থা হয়েছে যে আমার লেবার খরচ উঠবে না, এত ক্ষতি হয়েছে। ধরেন আমি কৃষক মানুষ, আমি এই দিয়ে চলি, যা আমার পোষায়নি মতো, মানে এই ক্ষতি আমি পোষাতে পারবো না। এমন ঘটনায় শফিকুলের পরিবারের পাশাপাশি ক্ষুব্ধ স্থানীয়রাও। তবে দায় নিতে রাজি নয় বিক্রেতা, বলছেন ভেজাল বিএডিসির বীজেই। কৃষকদের রোপণ করি, ধান কেটে আমরা রসুন আবাদ করছি,
কিন্তু এই জমি প্রতারিত হয়েছে বীজ কিনে, এখন পর্যন্ত ধান কাটার কোনো এই নেই, পরিবেশই নেই, ধানে কোনো ধান নেই, সব সিটি। ভাইজি হয়েছে ওর ভিতরে 39-এর ভিতরে অন্য জাতের ধান কিছু বের হয়েছে, বিএডিসি নামে মামলা করে দিয়ে কৃষক, এবং আমরাও সাক্ষী দিব যে বিএডিসি মালে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে নলডাঙ্গায়ও একই জাতের ভেজাল বীজ কিনে প্রতারিত হয়েছেন হাফিজুল জাহিদ সহ 6 জন কৃষক। রবি শস্যের আবাদের জন্য ক্ষতি মেনে নিয়েই কেটে ফেলেছেন ধান, তবে হতাশা কাটেনি তাদেরও। সেলিম বীজ ভান্ডার থেকে 1.5 বিঘা মাটি লাগাবো বলে 6 কেজি 6.5 কেজি ধানের বীজ নিয়েছিলাম। 5-6 প্রকারের ধান হয়েছে, কিছু পাকিছে, কিছু ফুলে বাড়াচ্ছে, কিছু চিটা বাড়াচ্ছে, এরকম ধরনের। 1 বিঘা জমিতে 7 মনের থেকে 8 মন ধান আছে। এই কষ্টের কথা কৃষক ভুলতে পারছে না। দায়িত্ব নিচ্ছেনই না, উল্টো কৃষকদের উপরেই দোষ চাপাচ্ছেন বীজ বিক্রেতা। অভিযোগ অস্বীকার করছেন বিএডিসি কর্মকর্তাও। ক্ষতির পরিমাণ বেশি হয়নি, কৃষকেরা একটু কিছু না হইতেই চিল্লাচিল্লি করে, এবারে আমার বিরুদ্ধে কিন্তু অবজেকশন দেয়। ধানের কোনো প্রকার সমস্যা ছিল না বীজে, হয়তো 2-1টা মানে থাকতে পারে, কিন্তু ব্যাপকভাবে যেভাবে বলতেছে ওইভাবে আমাদের ধানের কোনো সমস্যা ছিল না। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। অভিযোগ তদন্তে ইতিমধ্যে উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে যদি অভিযোগ প্রমাণিত হয় তার বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধানের আবাদে লাভের বদলে খরচও উঠাতে না পেরে হতাশ কৃষকদের দাবি বীজে ভেজালে জড়িতদের বিচারের আওতায় আনার। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। সংসদে অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এর মাধ্যমে দায়িত্ব গ্রহণের মাত্র 3 মাসের মধ্যেই ক্ষমতা হারাচ্ছেন বার্নিয়ে সরকার। এর আগে বিশেষ ক্ষমতা বলে বাজেট পাশ করানো নিয়ে তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রী। বুধবার ফ্রান্স সংসদের নিম্নকক্ষে অনাস্থা ভোটে 577 সদস্যের মধ্যে 331 জন বার্নিয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেন। এর মধ্য দিয়েই ক্ষমতা হারাচ্ছেন 73 বছর বয়সী প্রধানমন্ত্রী। 1962 সালে ফ্রান্সের ইতিহাসে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের সবশেষ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সামগ্রিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নজিরবিহীন সংকটে ভারত। বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েনের মাঝেই সর্বকালের সর্বনিম্ন তলানিতে পৌঁছায় দেশটির রুপির দর। মঙ্গলবার প্রতি ডলারের বিপরীতে রুপির দাম ঠেকে 84.75। মোদির শাসনামলে এমন ঘটনায় উদ্বিগ্ন ভারতীয়রা। লুৎফর কবিরের রিপোর্ট। বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের অর্থনৈতিক পরিস্থিতি কোন পর্যায়ে ঠেকেছে তা গত কয়েক বছর ধরে আঙুল দিয়ে দেখিয়ে আসছেন অর্থনীতিবিদরা। মোদির শাসনামলে এমন পরিস্থিতিতে অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলকে দেখছেন অনেকেই। পূর্বাভাস ছিল চলতি অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে প্রবৃদ্ধি 6% বেশি হবে, কিন্তু তা ভুল প্রমাণ করে প্রবৃদ্ধি দাঁড়ায় 5.4% হারে, যা গত 18 মাসে সর্বনিম্ন। এ বাস্তবতায় 3 দিন ধরে মার্কিন ডলারের বিপরীতে হু হু করে পড়তে থাকে ভারতীয় মুদ্রার রুপির দর। মঙ্গলবার প্রতি ডলারের বিপরীতে রুপি নামে 84.74, যা ডলারের বিপরীতে রুপির মান সর্বনিম্নে। এমন বিপর্যয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে শুরু করে বার্তা সংস্থা রয়টার্স। অন্যদিকে ডলারের সূচক বেড়ে হয় 106.50। আগের দিন সোমবার রুপির দর ছিল 84.70। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ দক্ষিণ এশিয়ার ভারত। মুদ্রার দরপতনে অস্বস্তিতে মোদী সরকার। ডলারের বিপরীতে মুদ্রার দর আরও নামার শঙ্কা থাকলেও প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের তৎপরতায় এ ধাক্কা সামলানো যায়। বিশ্লেষকরা বলছেন ভারতে অর্থনৈতিক মন্দার শঙ্কা রয়েছে, সেই সঙ্গে বর্তমান বাজারে ডলারের শক্তিশালী অবস্থান তো আছেই। রুপির দীর্ঘমেয়াদী দুর্বলতা মোদির শাসনামলে অর্থনৈতিক সংকট আরও প্রকট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। রুপির পতনের পেছনে রয়েছে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচ্ছন্ন হুমকিও। ব্রিক্সভুক্ত দেশগুলোকে ডলার বাদ দিয়ে অন্য মুদ্রায় বাণিজ্য না করতে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। নিষেধ উপেক্ষা করলে জোটভুক্ত দেশগুলোর উপর শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। ব্রিক্স জোটে রয়েছে ভারতও। তার এমন হুমকিতে আরও প্রভাব পড়ে রুপির বাজারে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। জানাবো খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ মুখোমুখি বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
ওয়ানডে সিরিজের মতো এ ফরম্যাটেও সফরকারীদের হোয়াইট ওয়াশ করতে চায় টাইগার্সরা, আর ঘুরে দাঁড়ানোর আশা আইরিশদের। এদিকে সিলেটে ভিন্ন আঙ্গিকে ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 2টায়। চা শ্রমিকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। 170 বছরের পুরনো সিলেটের ঐতিহ্যবাহী মালনী ছড়া চা বাগানে অভিনবভাবে টি-20 সিরিজের ট্রফি হল উন্মোচন। দুই অধিনায়ক নিগার সুলতান ও গ্যাবি লুইস বনে গেলেন পাক্কা চা শ্রমিক। ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ নারী দলের সামনে এবার টি-20 চ্যালেঞ্জ। চায়ের রাজ্যের শুরুটা জয় দিয়ে রাঙাতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। ওডিআইতে যেটা হয়েছে যে প্রথম ম্যাচটা ভালো খেলার কারণে কিন্তু টি-20তে সেম জিনিসটা থাকবে আমাদের মাথার ভিতরে, যেন আমরা প্রথম ম্যাচটা যেন খুব ভালোভাবে জিততে পারি, যেন সেটা টোটালি পুরো টুর্নামেন্টটার জন্য আমাদেরকে হেল্প করে। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারের স্মৃতি ভুলতে চায় আইরিশ নারীরা। নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়াতে চায় গ্যাবি লুইসরা। Yeah, I think it's just about our style of play. We had great success being as aggressive as we can in those T20 games during the summer, so nothing changes from that. Obviously the pitch played a bit different in Dhaka, but we're hopeful that the pitches will be a bit more batter friendly in this series. অতীত পরিসংখ্যান অবশ্য কথা বলছে টাইগার্সদের হয়ে। দুই দলের 12 দেখায় 8 জয় বাংলাদেশ নারীদের, আর আইরিশরা জিতেছে 3টি ম্যাচ। তবে অতীত পরিসংখ্যান কোনো ম্যাচের গতিপথ নির্ধারণ করে না, সেটা নিয়েও ভাবতে নারাজ দুই দলের অধিনায়কই। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।